রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। ভারতের সাথে সকল গোপন চুক্তি প্রকাশের দাবি। যে কোনো ধরনের উস্কানি ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়। সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল রাজপথ। কথা হবে চোখে চোখ রেখে, সম্পর্ক হবে ন্যায্যতার। ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করব। কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেওয়া যাবে না, কারণ আমরা যদি এবার ব্যর্থ হই বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ব্যবসা বাণিজ্যে প্রভাব দেখছেন না অর্থ উপদেষ্টা। যেখানে কম দামে ভালো পণ্য সেখান থেকেই কিনবে বাংলাদেশ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ 1 মাসের মধ্যে। নতুন ইসির সঙ্গে প্রথম বৈঠকে বদিউল আলম। আস্থা ফেরাতে কাজ করছে কমিশন। স্ত্রী মিতু হত্যা মামলায় 3.5 বছর পর জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার। হাইকোর্টের আদেশ চেম্বার আদালত বহাল রাখায় বের হলেন কারাগার থেকে। এবং করতোয়ার বুকে ইকোনমিক জোন বিনোদন পার্ক। এনজিওর দখলদারিত্বে বদলে গেছে নদীর গতিপথ। সব জেনেও নির্বিকার বগুড়ার প্রশাসন। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে পুরো দেশ এক হয়ে কাজ করার সিদ্ধান্ত হলো প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে। সংলাপ শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশকে আর ছোট করে দেখার সুযোগ নেই। বিকেলে জাতীয় ঐক্যের ডাকে সরকার প্রধানের সঙ্গে সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলও যোগ দেয় বৈঠকে। এছাড়া হেফাজতে ইসলাম, এবি পার্টি, 12 দলীয় জোট, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস সহ আরও বেশ কয়েকটি দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ এবং প্রস্তাব তুলে ধরা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে। আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের সহকর্মী নাজমুস সালিহি রয়েছেন সেখানে, আমরা যাচ্ছি তার কাছে। আজানটা শেষ হোক।
যে বৈঠকটি ছিল সেই বৈঠকটি ইতোমধ্যে শেষ হয়েছে এবং বৈঠক শেষ হওয়ার পরে রাজনৈতিক দলের নেতারা আসছেন এবং গণমাধ্যম কর্মীদেরকে আসলে জানাচ্ছেন যে কি কি আলোচনা হয়েছে এবং কি কি সিদ্ধান্ত হয়েছে আজকের ব্রিফিংয়ে, সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে গণমাধ্যমের সামনে তুলে ধরছেন। তার আগে এসেছিলেন এখানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি আসলে সেগুলো সম্পর্কে জানিয়েছিলেন এবং এই মুহূর্তে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে কথা বলছেন সাইফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাব সেখানে। তারা মেনে নেয় নাই। একই সাথে আজকে অতীত ফ্যাসিবাদের পলায়নকে, তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে। তারপর থেকে তারা একটা বাংলাদেশ বিরোধী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তারা ভয়ানকভাবে তারা তৎপর রয়েছে। আমরা বলেছি তারা চেষ্টা করছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে একটা হিন্দু মুসলমান একটা দাঙ্গা, একটা সাম্প্রদায়িক উত্তেজনা এটাকে তৈরি করবার জন্যে। আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা বলেছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি। আমরা বলেছি কোন ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বলেছি বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক যে রাজনীতি, যে সংস্কৃতি, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আজকে নতুনভাবে ঐক্য গড়ে তুলেছে। আমরা সরকারকে বলেছি পরিষ্কার এই বার্তা দেবার জন্যে, সেই বার্তাটা হচ্ছে ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেজন্য আমরা বলেছি মেহরবানি করে আগুন নিয়ে খেলা করবেন না। আমরা ভারতের সাথে বলেছি সৎ প্রতিবেশী সম্পর্ক রাখতে চাই, সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলো আমরা ন্যায্যভাবে তার সমাধান আমরা করতে চাই। সরকারকে আমরা বলেছি ভারতীয় প্রচার মাধ্যম তারা যেভাবে আগ্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে, বাংলাদেশে আমাদের সকল গণমাধ্যম, আমাদের টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন, সোশ্যাল মিডিয়া আপনাদেরকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রকৃত তথ্য আজকে সার্ক শুধু অঞ্চল না, বিশ্বব্যাপী গ্লোবাল মিডিয়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখানকার অসাম্প্রদায়িক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আপনারা রক্ষা করবেন। আমরা বলেছি বাংলাদেশের মানুষ কোনো উস্কানিতে আমরা পা দেব না। সেই জায়গা থেকে জাতীয় ঐক্যকে আমরা রক্ষা করব যে কোনো মূল্যে। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আমরা একটা প্রতীকী বার্তা দিয়েছি বিশ্ববাসীর কাছে, জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। এই ঐক্য কোনোভাবেই, এই ঐক্যকে আজকে দুর্বল করা যাবে না। আমি এটা বলে শেষ করছি, আমাদের নেতৃবৃন্দরা তারা অল্প অল্প করে তারা একটু কথা বলবেন। অল্প করার বিষয় নয়, মূল কথা হচ্ছে কি প্রধান উপদেষ্টা যে ডেকেছিলেন, আমরা জানি, আপনারা জানেন, একটা সরকার যখন চলছে, সরকার চালাচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা থাকে, পরস্পরের মধ্যে মত পার্থক্য থাকে, কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন, এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আলোচনার মধ্যে যে প্রস্তাবগুলো এসছে তার মধ্যে কয়েকটা কথা কয়েকজন বলেছেন, ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয়, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন, সরকার শুনেছেন এবং সরকার এই ব্যাপারে একমত হয়েছেন। তারা নিজেদের কথার মধ্যে দিয়েও সেটা প্রকাশ করেছেন যে আমরা বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। কেউ যদি মনে করে যে সাম্প্রতিককালে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা কোনো বিভেদ নয়। আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, অন্যান্য বিষয়ে, কিন্তু জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। কোনো প্রশ্ন আছে আপনাদের? না ভাই, হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
এই বিষয়ে আমরা বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যমত হয়েছি। আমরা মনে করি সরকার এবং দেশের শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে তার অস্তিত্ব, তার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে। তার জন্য আমরা বলেছি এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো। এই বিষয়ে হয়তো দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। আমরা বলেছি বাংলাদেশের বিরুদ্ধে ভারত সহ অনেক জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা মিস ইনফরমেশন যুদ্ধ চলছে, অসত্যের যুদ্ধ চলছে। আমরা বলেছি সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে রাজনৈতিক দলগুলোর নেতারা কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এদিকে বাংলাদেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরেমনিতে বক্তব্য রাখেন তিনি। বলেন, বৈশ্বিক সংকট সমাধানে দ্বন্দ্বের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. Global challenges do not belong to any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য অনুষ্ঠানে যোগ দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ছাত্র রাজনীতিতে আদর্শগত মতপার্থক্য থাকলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ছাত্র সংগঠনকে এক থাকতে হবে। ভারতের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। আগ্রাসী নীতির কারণে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নয় বলেও জানানো হয়। যত ষড়যন্ত্র আসুক, বিদেশে বসে যত ষড়যন্ত্র হোক, দেশের যত ষড়যন্ত্র হোক, কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেওয়া যাবে না। অনেক বিষয় হচ্ছে মতপার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আগে বক্তারা বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে সব ধর্মের মানুষ। ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, সেখানে বসে মৌচাকে ঢিল মারছে। সেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদিবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের, নিরাপত্তা দিতে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে চক্রান্ত করছেন ভারতের শাসক দলের নেতারা। এই অভিযোগ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে হিন্দু মুসলমান সহ সব ধর্মের মানুষ। আপনারা এতখানি হিন্দুত্ববাদী, এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধেই সেটা যায়। আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব। এখনো অনেক অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে, তাই আগামী জাতীয় নির্বাচনের আগের যে কোনো নির্বাচন থেকে কঠিন হবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে চট্টগ্রামে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। জনগণের সমর্থন নিয়ে বিএনপি দেশ পরিচালনা করতে চায় বলেও জানান তারেক রহমান। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই কর্মশালায় চট্টগ্রাম বিভাগের কয়েক হাজার প্রতিনিধি অংশ নেন। শেখ হাসিনা সরকার বাংলাদেশ রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে, তাই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে 31 দফা বাস্তবায়ন ধাপে ধাপে করতে হবে বলে মত দেন বিএনপি নেতারা। নির্বাচন যতটুকু কঠিন হতো,
আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি, আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেই ব্যাপারে সচেতন থাকি। মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। নির্বাচন ব্যবস্থার ওপর আস্থার ঘাটতি দূর করতে কাজ করছে কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এ সময় সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, 1 মাসের মধ্যে কমিশনের সুপারিশ দেয়া হবে। ওনারা প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি, আমরা প্রশ্ন করেছেন, ওনারা উত্তর দিয়েছেন। তো আমাদের একটা ওই যে মিটিং অফ মাইন্ডস হয়েছে। তা আমার মনে হয় আমরা উই আর অন দি সেম পেজ। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর, এবং আমরা আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে, তারা সফল হন, সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেব। অবশ্যই আমাদেরকে একটা ভাবতে হবে যে আমরা একটা দিনে যখন আমরা বলবো যে ওকে এখন থেকে ইলেকশন, তখন আমার কত সময় লাগবে। সেই রকম প্রস্তুতি তো নির্বাচন কমিশনের সবসময় আছে, থাকবে। বাট যেন আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন, না এই ধরনের আলোচনা এখন হয়নি। নিজেদের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় দাঁড়ালেন সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সঙ্গে ছিলেন আরেক আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। এই দুজনকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। 18 ডিসেম্বর তাদের আবারও হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। স্ত্রী মিতু হত্যা মামলায় 3 বছর 7 মাস পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। এর আগে স্ত্রী হত্যা মামলায় বাবুল আক্তারের হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রাখেন চেম্বার আদালত। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে আদেশ দেন। এর আগে 27 নভেম্বর বাবুল আক্তারের জামিন আদেশ দেন হাইকোর্ট। 2016 সালের 5 জুন চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয় স্বস্তির, তবে ধরে রাখতে হবে ধারাবাহিকতা। ক্যারিবিয়ানদের হারালেও এখনও অনেক জায়গায় সমস্যা রয়ে গেছে, এমন মন্তব্য করেছেন নাজমুল আবেদিন ফাহিম। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের প্রশংসা করেছেন এই বিসিবি পরিচালক। খুব বেশি যে আমরা এরকম মুহূর্তে পাই তা না, তবে এই লাস্ট ম্যাচ আমরা পেয়েছি। সো ফ্যান্টাস্টিক উইকট্রি, অভিনন্দন বাংলাদেশ দলকে। স্বস্তির জায়গাতে আছি আমরা তা না, কিন্তু কারণ একটা কথা আছে, কিন্তু হোয়াট ইউ রিপিটেডলি ডু ইজ হোয়াট ইউ আর। সো রিপিটেডলি আমরা কিন্তু খারাপ করছি। সো এখনও আমাদের পরিচয়টা সেভাবেই আছে। মাঝখানে আমরা একটা ম্যাচ জিতেছি, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেটা আমরা সেই যে খারাপের থেকে বের হয়ে এসেছি, চাপের মধ্যে পজিটিভ দেখেছি এবং দলকে চাঙ্গা রাখতে পেরেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। ইতিবাচকভাবেই ডিসিশনগুলো নিয়েছে এবং ঠিক সে কারণেই হয়তো বিপক্ষ দলকে চাপে ফেলতে পেরেছে, উইকেট নিতে পেরেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। ভারতের সাথে সব গোপন চুক্তি প্রকাশের দাবি। যে কোনো ধরনের উস্কানি ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল রাজপথ। অন্যায্য সম্পর্ক মানবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। এবং ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে ব্যবসা বাণিজ্যে প্রভাব দেখছেন না অর্থ উপদেষ্টা। যেখানে কম দামে ভালো পণ্য, সেখান থেকেই কিনবে বাংলাদেশ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।